আপু কালি শুরু করুন। সম্মানিত অতিথি ও দর্শকবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি বিএনপি মিডিয়া সেল আয়োজিত টক শো ফোকাল পয়েন্টের 106তম পর্বে। আপনারা জানেন, গত পর্ব থেকে 105তম পর্ব থেকে আমরা একটি নতুন সিরিজ শুরু করেছি যার নাম রাষ্ট্র কাঠামো সংস্কার সংক্রান্ত বিশেষ সিরিজ। আজকে দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে আমি মেহেরবা সাবরিন স্বাগত জানাচ্ছি। আজকে উম, আমরা যে জেলার উপর আলোকপাত করছি সেটা হচ্ছে মুন্সিগঞ্জ জেলা। আপনারা জানেন আমরা প্রতি পর্বে একটি জেলার উপরে আলোকপাত করি এবং সেখানে আমরা 31 দফার বাস্তবায়ন এবং পরিকল্পনা নিয়ে আলাপ করি স্থানীয় নেতাদের সঙ্গে এবং বিশিষ্ট ব্যক্তিদের সাথে। আমাদের সমাজে বৈষম্য, দুর্নীতি এবং অব্যবস্থাপনার মতো সমস্যা আমরা জানি বহুকাল ধরে প্রচলিত। তবে এসব সমস্যার সমাধানে যদি কেন্দ্রীয় পরিকল্পনা ও স্থানীয় বাস্তবায়ন একীভূত করা যায়, তখন একটি কার্যকর পরিবর্তন সম্ভব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঘোষিত 31 দফা পরিকল্পনা কেবল জাতীয় সমস্যা সমাধানের উদ্দেশ্যে নয়, বরং স্থানীয় সমস্যাগুলোর শিকড়ে পৌঁছে তার সমাধান খুঁজে বের করার একটি প্রচেষ্টা। আজকের আলোচনায় আমরা জানবো মুন্সিগঞ্জে এখন কি ধরনের সমস্যা রয়েছে এবং কিভাবে 31 দফা পরিকল্পনার বিভিন্ন দিক তার সমাধানে ভূমিকা রাখতে পারে। আমাদের আজকের এই লাইভে মুন্সিগঞ্জ জেলার বিষয়ে আলোচনা করতে দুজন বিশিষ্ট অতিথি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন কামরুজ্জামান রতন, সদস্য সচিব, মুন্সিগঞ্জ জেলা বিএনপি ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক বিএনপি, এবং আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এরফানুল হক নাহিদ, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন। আমি যেহেতু আমরা সরাসরি এই টকশোটি সম্প্রচার করছি, আমি একটু জিজ্ঞেস করে নিব, জনাব কামরুজ্জামান রতন কি আমাদের সাথে যুক্ত হয়েছেন? আমি মনে করি আমি সংযুক্ত। জি, জি, আসসালামু আপনাকে আলাইকুম। স্বাগতম আমাদের সাথে। আমরা এখন আলোচনায় যাওয়ার আগে একটু দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে দিতে চাই, যেহেতু আমাদের বিএনপি মিডিয়া সেলের পেজ থেকে এই টক শোটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে, আমাদের দর্শকদের যদি আজকের আলোচনা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে বা কোনো মতামত যদি তারা আমাদের সাথে ভাগাভাগি করে নিতে চান, সেক্ষেত্রে আমাদের লাইভের কমেন্ট বক্সে যদি কমেন্ট করেন, সেই কমেন্টটা আমরা আমাদের অতিথিকে পৌঁছে দেব। এখন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাচ্ছি। প্রথমেই আমি যে ব্যাপারটিতে জনাব কামরুজ্জামান রতনের কাছে একটু যেতে চাই। আমি জানতে চাই যে মুন্সিগঞ্জে যুব সমাজের দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করতে 31 দফা পরিকল্পনার আলোকে তথ্য প্রযুক্তি ও কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণের ক্ষেত্রে কোন কোন উদ্যোগের পরিকল্পনা আপনারা গ্রহণ করতে যাচ্ছেন? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে যে আলোচক তাকে ধন্যবাদ। এবং আজকের যে আমাদের আলোচনার উদ্দেশ্য সেটা হলো সংস্কার প্রতিবেদন হবে নতুন বাংলাদেশের সনদ। আমরা রাজনৈতিক একটি সংস্কারের কাঠামোর মধ্যে দিয়ে কিন্তু আগামী দিনের বাংলাদেশ রাষ্ট্র কাঠামো তৈরি হবে। এই জন্য আমরা সবাই ঐকান্তিক একটি প্রচেষ্টা, এবং এই প্রচেষ্টাকে সফল করতে গিয়ে বিগত 15 বৎসর অনেক আত্মত্যাগ, অনেক রক্তের বিনিময়ে, রক্তের দাম দিয়ে কিন্তু কিনেছি আমরা আজকের এই বর্তমান পরিবেশ। এই পরিস্থিতিতে আসতে আমাদের অনেক, বিশেষ করে আমাদের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া তার জীবনের যে অন্ধকার প্রকোষ্ঠে একটি ভুয়া, কাল্পনিক এবং বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে মাইনাস করার জন্যই একটি মিথ্যা মামলা দিয়ে ওনাকে কারাগারে প্রেরণ করেছিলেন। এবং আমরা জানি তারপরে এক অধম্য, এক বাংলাদেশের এক তারুণ্যের প্রতীক জনাব তারেক রহমান বিদেশে থেকেও, বিদেশে উনি স্ব ইচ্ছায় উনি বিদেশে থাকেননি। ওনার ওনাকে বিদেশের অবস্থানে ওনাকে এই পাঠাবার জন্য এটাও একটা চক্রান্ত। মূলত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার পরিবার এবং জাতীয়তাবাদী দলকে বাংলাদেশের রাজনীতি থেকে অপ্রাসঙ্গিক করার জন্য সামগ্রিক এই প্রচেষ্টা। বাট এই প্রচেষ্টাকে বাংলাদেশের জাতীয়তাবাদী দল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সৈনিকরা কখনোই এটাকে সফল হতে দেয়নি। এবং 5ই আগস্টে এবং ছাত্র জনতার যে আন্দোলন, অভ্যুত্থান, এই অভ্যুত্থানের মধ্যে দিয়েই কিন্তু জাতীয়তাবাদী দল আমরা প্রমাণ করেছি বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে আমরা সুদূর উনি বিদেশে থেকেও উনি যেই রাজনীতিকে
একটা সাংগঠনিক রূপ দিয়ে একটা সুশৃঙ্খল বাহিনীতে পরিণত করে এই দলকে উনি যেভাবে পরিচালনা করেছেন, আমরা ইতিহাসের পথ পরিক্রমায় আমরা তারেক রহমানের এই গৌরবোজ্জ্বল তার যে ভূমিকা, এই জন্য জাতীয় দলের একজন সৈনিক এবং তার একজন সৈনিক হতে পারে আমি নিজেকে গর্ববোধ করছি। তা আমার জেলা মুন্সিগঞ্জ, আমি যেই প্রসঙ্গ আপনি আমাকে প্রথমে প্রশ্ন করেছেন, এইখানে আমরা বিগত 17 বছর আমরা আমরা গড়ে থাকতে পারিনি। আমাদের স্বাভাবিক জীবনযাপনের মধ্যে আমরা কেউ আমাদের কর্ম পরিচালনা করতে পারিনি। তো আমরা একটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি একটি সুষ্ঠু জাতীয় নির্বাচনের, যেই নির্বাচনের মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষ বিগত 17 বছর হারিয়ে যাওয়া যে ভোটের অধিকার এবং নাগরিক হিসাবে একজন নাগরিকের যতগুলো রাষ্ট্রীয় কাঠামোতে তার অধিকার পাওয়ার কথা ছিল, সবগুলো অধিকার থেকে আমরা বঞ্চিত ছিলাম। শুধু বঞ্চিত নয়, আমাদের অধিকারগুলো যখন আমরা প্রয়োগ করতে চেয়েছি, অধিকার চাওয়া এবং প্রয়োগ করাটার মানেই যেন আমার অপরাধ, রাষ্ট্রীয় একটা অপরাধ, তারপরেও এই অপরাধকে আমরা বুকে ধারণ করে ফেসিস্টের চোখে আমরা অপরাধী ছিলাম, কিন্তু বেগম খালেদা জিয়া তারেক রহমানের চোখে আমরা ছিলাম এক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমরা অদম্য সৈনিক। আমরা সৈনিকের ভূমিকা আমরা পালন করতে গিয়ে আমরা অনেক ত্যাগ তিতিক্ষা, অনেকে আমরা আত্মহতি দিয়েছি, অনেকে গুম হয়েছি, যার সংখ্যায় আজকে আর এখানে বলে আর সময় নষ্ট করতে চাচ্ছি না। কিন্তু আমরা মনে করি আমরা 31 দফার মধ্যে দিয়ে তারেক রহমান 2023 সালের যেই 31 দফার যে কর্মসূচি জাতির কাছে দিয়েছেন, এই কর্মসূচির মধ্যে আমরা গণতন্ত্র মানা সমস্ত রাজনৈতিক দলগুলোকে আমরা পেয়েছি। তো আমাদের 31 দফার প্রতিটি দফাকে আমরা একটা রাজনৈতিক কর্মসূচি নয়, আমরা যখনই গণতন্ত্রের পরিবেশ এবং রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে গণতন্ত্রের যে সুবাতাস আমরা যখন ভোগ করতে পারবো, সরকার ইনশাল্লাহ যখন আমরা গঠন করতে পারবো জনগণের প্রত্যক্ষ ভোটে, সেইখানে যদি আমাদের সরকার হয়, শুধু এই যুব সমাজের জন্য নয়, আমাদের শিক্ষা, যুব সমাজের যে বর্তমানের চাহিদার পরিপ্রেক্ষিতে তাদের আইটি সেকশন এবং যতগুলো বর্তমান প্রজন্ম যতগুলো প্রজেক্টের উপর এই 31 দফাতে আমার তারেক রহমান সহ অপরাপর যতগুলো সংগঠন এই 31 দফাকে দিয়েছে, এই 31 দফা শুধু আমাদের দলীয় দফা নয়, এইটা রাষ্ট্রীয় কাঠামোর একটা আগামী দিনের কর্মসূচি। এই কর্মসূচি হবে আগামী দিনের বাংলাদেশ। সেখানে যুব সমাজ কেন, ছাত্র সমাজের জন্য, আমাদের যতগুলো আগামী প্রজন্মের জন্য যেভাবে আমাদের দল নির্দেশনা দিবে, আমাদের মুন্সিগঞ্জ জেলা আমাদের সমস্ত কর্মসূচি এবং যুব উন্নয়নের জন্য, ছাত্র সমাজের সাধারণ চাহিদার পূরণের জন্য আমাদের যা যা করণীয়, বিশেষ করে আমাদের গণমানুষের গণমুখী এই দল জাতীয়তাবাদী দল, আমরা ইনশাল্লাহ যদি জনগণের ভোটে আমরা সর্বদলীয় সরকার গঠন করতে পারি, আমরা তারেক রহমানের নেতৃত্বে একটি রূপায়িত বাংলাদেশ এবং তারেক রহমানের স্বপ্নের যে বাংলাদেশ, আমরা 31 দফা আমরা বাস্তবে রূপ দিয়ে আমরা ইনশাল্লাহ অবশ্যই বাংলাদেশকে একটি উন্নতির আমরা শিখরে নিয়ে যাব এবং জাতি হিসাবে বাংলাদেশকে বিশ্বের পরিমণ্ডলে আমরা আমাদের দেশকেও স্থান দিতে পারবো। এটাই হবে আমার 31 দফার যে আমাদের প্রতিটি পুঙ্খানুপুঙ্খানুভাবে আমি এটাকে বিশ্লেষণ করে আমি আর বলতে সময় নষ্ট করতে চাই না। আমি শুধু বলতে চাই 31 দফা আমাদের একটা চিন্তার একটা ফসল, একটা রাষ্ট্র বিনির্মাণের এটা একটা ফসল। সবাই মিলে এই 31 দফা প্রণয়ন করেছেন। এখন আমরা শহীদ জিয়ার সৈনিকরা যে কোনো জেলা, যে কোনো যার যার কর্মসূচি আমাদের অবস্থান থেকে আমরা সেই কর্মসূচিগুলি ইনশাল্লাহ আমরা পালন করব। সেখানে যুব সমাজ, ছাত্র সমাজ, সাধারণ মানুষের জন আকাঙ্ক্ষাকে আমরা বুকে ধারণ করেই মানুষের মধ্যে দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এই মুহূর্তে দর্শকদের মনে করিয়ে দিই, 31 দফা ও জনসম্পৃক্তি সংক্রান্ত যে আলোচনা আমরা করছি, যে সিরিজের দ্বিতীয় পর্বে আমরা রয়েছি, সেখানে আপনাদের প্রশ্ন করার এবং মতামত দেওয়ার সুযোগ রয়েছে। আমরা চাই এই জনসম্পৃক্তি সফল হোক, এবং এটা তখনই সফল হবে যখন আপনারা এতে অংশগ্রহণ করবেন, যেখানে আমরা কথা বলবো, যারা 31 দফা বাস্তবায়ন এবং নীতি নির্ধারণের সাথে জড়িত তারা কথা বলবেন, এবং একই সাথে আপনারা আপনাদের মতামত এবং প্রশ্ন আমাদের প্রতি প্রকাশ করবেন। আমি এখন চলে যাচ্ছি ইরফানুল হক নাহিদের কাছে। আমি আপনার কাছে প্রথমে জানতে চাই যে সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করতে
হুমকি ও হয়রানি প্রতিরোধে কি ধরনের আইনি পদক্ষেপ নেওয়া প্রয়োজন? প্রশ্নটা আসলে একটু ছোট হয়ে গেল। আমি যদি একটু বিশ্লেষণ করে বলি, 31 দফায় আমরা দেখেছি যে মিডিয়ার স্বাধীনতা, বিশেষ করে সাংবাদিকদের সুরক্ষার জন্য বেশ কিছু পদক্ষেপ এবং পরিকল্পনার কথা বলা আছে। একজন পেশাজীবীর দৃষ্টিভঙ্গি থেকে, একজন সাংবাদিকের দৃষ্টিভঙ্গি থেকে এই ব্যাপারে আপনার মতামত আমরা জানতে চাই। ধন্যবাদ। আমি সর্বপ্রথম আসলে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের কামরুজ্জামান রতন ভাই। তিনি এক সময়কার ডাক সাইডের ছাত্র নেতা, যার নেতৃত্বে অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে, একসাথে বিধান আন্দোলন সহ বিভিন্ন আপনার মানুষের অধিকার আদায়ের আন্দোলনে উনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। ওনাকে ধন্যবাদ। আমি শুরুতে একটা বিষয় বলতে চাই যে আমরা আসলে আজকে যে জায়গায় দাঁড়িয়েছি, যেমন আমরা টকশো করছি, মিডিয়া ছেলে আমি আগেও টকশো করেছি, অনেকগুলো জি। করেছি। তো আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে করেছি, আমি আজকে যে কথাগুলি বলবো, হয়তো অনেক কথা আমি আরো প্রাণ খুলে বলতে পারবো। এই যে স্বাধীনতা, 24-এর যে জুলাই আগস্টের যে স্বাধীনতা, আমরা আসলে দুইবার স্বাধীন হলাম। একবার তো মুক্তিযুদ্ধে পাকিস্তানের কাছ থেকে আমরা আলাদা হলাম, স্বাধীন রাষ্ট্র হলাম। আর দ্বিতীয়বার হচ্ছে এই ফ্যাসিস্টদের হাত থেকে আমাদের রাষ্ট্রকে মুক্ত করতে আমাদের জাতীয়তাবাদের প্রাণপুরুষ তারেক রহমানের নেতৃত্বে আমরা যে সংগ্রামটা করলাম, এই সংগ্রামে যারা আত্মাহুতি দিয়েছেন, যারা শহীদ হয়েছেন, তাদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। এবং আমরা মনে করি যে তাদের যে আত্মত্যাগ, এই আত্মত্যাগের যে পরবর্তী ধাপ, যে 31 দফা, আমি প্রথমে এই 31 দফাকে আমি মনে করছি যে এই আত্মত্যাগের পরে যে বাংলাদেশ বিনির্মাণের যে জায়গাটা, এই 31 দফার মাধ্যমে সফল হবে। আমি 31 দফার প্রায় প্রতিটি দফায় আমি পড়েছি, এবং 31 দফা আসলে এমন একটা জায়গায় আছে যে এর বাইরে আর কিছু নাই। আমি যদি বলি যে ধরেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 19 দফা, আপনি জানেন, উনি 19 দফা কর্মসূচি দিয়েছিলেন। তখনকার যে রিমোট এরিয়া, তখন তো ডিজিটাল প্রযুক্তি টযুক্তি এগুলো ছিল না, অনেকগুলো সেক্টর বাদ ছিল। এই 19 দফার যে আধুনিকায়ন, 19 দফার আধুনিকায়নের মধ্য দিয়ে 31 দফার যে বাস্তবসম্মত যে ঘোষণা, এই ঘোষণা যদি বাংলাদেশে বাস্তবায়ন হয় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, আমি বিশ্বাস করি যে তারা এটা আহ, সম্পন্ন করবে এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে তারা এগিয়ে যাবে। আর যে প্রশ্নটি আপনি করলেন যে মিডিয়া স্বাধীনতা, আসলে মিডিয়া তো আসলে কোনো কালে আসলে স্বাধীনতা ভোগ করে নাই। আমি যদি সত্যি কথা বলি, মিডিয়ার উপর চাপ সবসময় ছিল। এখন ধরেন আপনি 71 থেকে 74 বা 71-এর আগে, তারপর আপনি ধরেন স্বৈরাচারী এরশাদের আমলে, তারপর ধরেন এই যে 17 বছরের ফ্যাসিস্টের আমলে, কোন সময় মিডিয়া আসলে এই সরকারগুলোর আমলে মিডিয়া কখনো স্বাধীন ছিল না বা স্বাধীনভাবে কাজ করতে পারেনি। এর কয়েকটা কারণ আছে। কারণ হচ্ছে সাংবাদিকদের যে সুরক্ষার বিষয়টা খুবই সীমিত। আপনি জানেন যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মতো একটা কালাকান সাংবাদিকদের টুটি চেপে ধরেছে। হাজার হাজার মামলা সাংবাদিকদের নামে হয়েছে এই সিকিউরিটি অ্যাক্টে। মানে কিছু হইলেই সাংবাদিকদের নামে মামলা করতে হবে। আপনি জানেন বিগত 17 বছরে এই ফ্যাসিস্ট সরকারের হাতে খুন হয়েছে 60 জনের মতো সাংবাদিক, এবং গত এই জুলাই আগস্টের আন্দোলনে 6 জন সাংবাদিক সংবাদ সংগ্রহ করতে গিয়ে এই ফ্যাসিস্টদের পেটোয়া বাহিনী, পুলিশ এবং তাদের সন্ত্রাসী বাহিনীর হাতে গুলিতে এবং হচ্ছে মাইকে নিহত হয়েছেন। আমি তাদের আত্মার প্রতিও শ্রদ্ধা জ্ঞাপন করছি, এবং আমরা চাই যে এই 66 জন সাংবাদিক যারা শহীদ হয়েছেন এই 17 বছরে, এই 31 দফার মধ্যে এই ঘোষণাটি স্পষ্ট ভাষায় আসুক যে যে সাংবাদিকগুলি শহীদ হয়েছে তাদের বিচার বিচার তারা রাষ্ট্র ক্ষমতায় গেলে করবেন। সেকেন্ড আসলে হচ্ছে যে করণীয় রাষ্ট্র, আসলে আমরা মিডিয়ার সংস্কার, মিডিয়াতে আসলে এতদিন কি হয়েছে আপনি দেখবেন যে একটা প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন, দেখবেন যে ওখানে স্তুতি হয়েছে। এখন সংবাদ সম্মেলন যে হারে যেভাবে হয়, আমরা যেভাবে সাংবাদিকতাটা শিখে আসছি, যে একজন যিনি উত্তরদাতা, তাকে প্রশ্ন করা হবে এমন ভাবে যাতে তাকে উত্তরটা বেরিয়ে আসে। তা আমরা দেখেছি উল্টোটা, তিনি প্রশ্ন করছেন, উনি পুরো উত্তর দিয়ে দিচ্ছেন, দিয়ে স্তুতি গিয়ে ওনার প্রশংসা করে, ওনার শাড়ির রং কি, ওনার লিপস্টিকের কালার কি, ওনাকে দেখতে সুন্দর লাগছে, ওনাকে মুচকি আসছে, এগুলি করেছে। তো এইগুলি করতে করতে আমাদের মিডিয়ার কিন্তু একটা বড় ধরনের একটা প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। একটা মানে সাংবাদিকতা, মূল ধারা যে সাংবাদিকতা, এই জায়গায় বড় ধরনের একটা আমরা বাড়ি খেয়েছি। এই বাড়ি থেকে কবে কাটিয়ে উঠতে পারবো আমরা ঠিক জানি না। আপনি জানেন যে সংস্কার বলতে আমরা কি বুঝি? সংস্কার কি শুধুমাত্র খালি একটা ব্যক্তির পরিবর্তন? নো, সংস্কার হচ্ছে একটা সিস্টেমের পরিবর্তন, মন মানসিকতার পরিবর্তন। আমি আজকে যদি ধরেন একটা সাংবাদিক 100 কোটি টাকা মালিক কেন হবে? আমি আমি যদি সাংবাদিক, আমি কেন 100 কোটি টাকার মালিক হবো? মানে হোয়াই, মানে এটা রাস্তাটা কি? আমি সংবাদ সংগ্রহ করি, আমি একটা মাসে বেতন পাই, আমি বেতন দিয়ে আমার সংসার চালানো তো মুশকিল, আমার 100 কোটি টাকার মালিক হওয়ার সুযোগ কোথায়? তো এই সাংবাদিকদের যে নৈতিকতা বিরোধী কাজ, এই কাজগুলি হয়েছে বিগত সময়ে, অস্বীকার করার উপায় নেই। এবং এই দায় আমরা এড়াতে পারি না। আমরাও যেহেতু সাংবাদিক, আমাদের উপর এসে পড়ে। তো আমরা এখান থেকে মুক্তি চাই। আর
মিডিয়া সংস্কারে আপনার 31 দফার মধ্যে আপনার স্পষ্টভাবে এসেছে হচ্ছে আপনার 11 নম্বর যে দফা, এই দফাতে মিডিয়া সংস্কারের কথাটি এসেছে। তারেক জি রহমানের যে 11 দফা, এর মধ্যে মিডিয়া মিডিয়া সংস্কারটি এসেছে আপনার হচ্ছে 11 নম্বর। তো সেখানে আমি স্পষ্টভাবে বলতে চাই, দেখেন আহ, আজকেও একটি মামলা হয়েছে। মামলা হয়েছে আমার ঢাকা সাংবাদিক, আমার যে অঙ্গ ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য আলী ইহসান, সে বাংলা পোস্টে কাজ করে, সে একটা দুর্নীতি বিরোধী প্রতিবেদন করেছে দুটা। এই দুটা প্রতিবেদন করার ফলে তার বিরুদ্ধে মানহানি মামলা হয়েছে। তো মানহানি মামলা হয়েছে, ওকে ফাইন, মামলা করতেই পারে, কিন্তু তার আগে কিছু প্রসিডিউর আছে। প্রসিডিউর হচ্ছে, যদি তার সংবাদটি যদি তার মন মতো না হয় বা কোনো কারণে দ্বিমত থাকে, উনি একটা প্রতিবাদ পাঠাবে সংশ্লিষ্ট কাগজে। সেটা যদি না ছাপা হয়, তখন উনি যাবে হচ্ছে প্রেস কাউন্সিলে। প্রেস কাউন্সিল যদি কোনো গতি করতে না পারে, তখন যাবে আদালতে। কিন্তু এই যে প্রক্রিয়া, কিছু হইলে মামলা সাংবাদিককে ঝুলিয়ে দেওয়া। এখন যেই সাংবাদিক করেছে, নিশ্চয়ই উনি এভিডেন্স সই করেছেন, তাকে আগে ওইটা নিশ্চিত হতে হবে যে evidence সহ করেছেন কিনা। তো এখন এই যে মানে আপনার কর্পোরেট কালচারের মধ্যে সাংবাদিকতাকে টুটি চেপে ধরার যে যে দুঃসাহস, এই দুঃসাহসে আসলে সবচেয়ে জরুরি হচ্ছে প্রথমত এই মিডিয়া, যে 11 নম্বর পয়েন্ট, এটা কথা দেবো যে সাংবাদিকদের সুরক্ষা একটা আইন প্রণয়ন করতে হবে। কারণ জি সাংবাদিকরা যদি মানে কোনো সুরক্ষার মধ্যে না থাকে, তারা তাদের মত প্রকাশ করতে, আজকেও মামলা হয়েছে। আপনি ভাবতে পারেন, আমাদের আহ জাতীয়তাবাদী পন্থী একটা সাংবাদিক, সে মনে প্রাণে জাতীয়তা, বাংলাদেশ জাতীয়তা বিশ্বাস করে, তার বিরুদ্ধে মামলা হয়েছে। কি মামলা হয়েছে? একটা দুর্নীতিবাদের বিরুদ্ধে, একটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে সে মামলা করেছে, নিউজ করেছে, সে মামলা মামলা খেয়ে গেছে। তো এভাবে চলতে আছে আপনার। আহ, আহ, এখনো যদি এই বিষয়গুলি চলমান থাকে, তাহলে তো সাংবাদিকরা খুবই অরক্ষিত। সবার আগে জি দরকার সাংবাদিক সুরক্ষা। আমি প্রত্যাশা করবো যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে 31 দফার যে 11 নম্বর দফা আছে, সেখানে স্পষ্ট করে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। এটা হচ্ছে আমাদের সাংবাদিক সমাজের পক্ষ থেকে জাতীয়তাবাদী দলের কাছে প্রত্যাশা। সেকেন্ডলি জি আসে হচ্ছে যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, মানে মিডিয়া ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যেটা আছে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের 57 ধারা, এরকম কালো আইন পৃথিবীর ইতিহাসে কোথাও নেই। তো এখানে মনে করেন কোনো ইয়ে ছাড়া, এভিডেন্স ছাড়া, আমি খালি অত্যন্ত সাধারণত একটা দুঃখিত, আমি আপনাকে এখানে একটু থামিয়ে দিচ্ছি। এই বিষয়ে আপনার প্রতি আমি আরো একটি বিস্তারিত প্রশ্ন করব, আমি ফিরে আসবো আপনার কাছে। তবে এর পরের প্রশ্ন আমার এটা নিয়ে থাকবে, এই কালা কানুন সংক্রান্ত যে ব্যাপারগুলো মিডিয়ার প্রতি আসলে কি ধরনের হুমকি তৈরি করেছিল এবং সেখান থেকে উত্তরণের উপায় 31 দফার আলোকে কিভাবে বের করা যায়, সেটা নিয়ে আমি পরবর্তী প্রশ্নে আপনার কাছে ফেরত আসবো। আপাতত আমি চলে যাচ্ছি জনাব কামরুজ্জামানের কাছে। জি জি। কামরুজ্জামান রতনের ব্যাপারে এইমাত্র ইরফানুল হক নাহিদ তার প্রশ্নের উত্তর শুরু করার সময় যেটা বললেন যে একসময়কার তুখোড় ছাত্রনেতা, মুন্সিগঞ্জের একটুখানি বাইরে এসে বর্তমানের অত্যন্ত আলোচিত একটি বিষয় নিয়ে জনাব কামরুজ্জামান রতনকে আমি একটি প্রশ্ন করতে চাই। আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে সভাপতি ও কোষাধ্যক্ষ পদে সরাসরি শিক্ষার্থীদের ভোটের মাধ্যমে নির্বাচন করার একটি প্রস্তাব করা হয়েছে এবং মনে করা হচ্ছে যে এটি শিক্ষার্থীদের মধ্যে আরো কার্যকরী নেতৃত্ব গড়ে তোলার ক্ষেত্রে সাহায্য করবে। আমি আপনার কাছ থেকে জানতে চাই এর বাস্তবায়ন কিভাবে নিশ্চিত করা যায় এবং এর মাধ্যমে ছাত্র রাজনীতির মানোন্নয়ন কিভাবে ঘটানো যায়। আসলে নাহিদ ভাইয়ের যে বর্ণনা সেটা 90-এ ছিলাম। 90-এর পরে সত্যিকার অর্থে আমরা এই ফেসিস্টের সময় যেটা আমাদের করা উচিত ছিল বা মানুষ যেটা প্রত্যাশা করেছিল, ওরকম হয়তো পারফর্ম করতে পারিনি। কারণ আমার এই সহপাঠী, আপনি জানেন, ইলিয়াস আলী গুম হয়েছে, চৌধুরী আলমরা গুম হয়েছে, 800 মানুষ গুম হয়েছে। এই ফেসিস্টের যে চেহারা এবং তার যে দানবীয় রূপ, এটা যে কত প্রকার হতে পারে, ওদিকেও এখন আমি যাচ্ছি না। এখন আপনার যে ডাকসু নির্বাচন, গত 2090-এর পরে, মানে 1990-এর পরে 1990। 22 জুন লাস্টলি ছাত্র দলের যে নিরঙ্কুশ বিজয় হয়েছিল, ওই নির্বাচনের পরে 2019 সালে লাস্ট নির্বাচন হয়, যেটা বিপি নূর নির্বাচিত হলো। ওর পরে কিন্তু বাংলাদেশের কোথাও, এখন তো আমরা সবগুলোতে, বিশেষ করে 19শে জুলাই রাতেই কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন 9 দফা দাবি নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়গুলোতে নির্বাচনের জোরালো একটা দাবি জানাচ্ছে। ওরই জি মানে পরিপ্রেক্ষিতে জাতীয়তাবাদী ছাত্র দল গতকাল তাদের 4টি দাবি দেওয়া, বিশেষ করে 4টি নতুন ভাবে সম্পাদক পদ আপনারা দেখেছেন তারা দাবি করেছে। তারই এক পর্যায়ে একটা দাবি ছিল যে বিশ্ববিদ্যালয়ের ডাকসুর যে মানে সভাপতি, যেটা ভাইস চ্যান্সেলর যিনি পদাধিকার বলে থাকেন, এই পদ এবং কোষাধ্যক্ষ, যেটা
আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয় একটা স্বায়ত্তশাসিত একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান কিন্তু নিজস্ব আঙ্গিকে কিন্তু তারা নির্বাচনটা করে, এই জন্য গভর্নমেন্টের কোনো তাদের পারমিশন নিতে হয় না, বা গভর্নমেন্ট গভর্নমেন্ট মানে গভর্নমেন্টের বিভিন্ন যে আইন কানুন, এই আইন কানুনের মধ্যে কিন্তু তাকে অনুশাসন মেনে চলতে হয় না। যে কোনো দাবি ইন্ডিভিজুয়ালি কিন্তু তারা এই প্রতিষ্ঠানটা নিতে পারে। সেইখানে আমার জাতীয়তাবাদী ছাত্র দল গতকাল যে দাবি জানিয়েছে, নিশ্চয়ই তারা এই দাবির পক্ষে তো যৌক্তিকতা দেখিয়েছে। এই যৌক্তিকতা যদি, আমরা তো সব জায়গায় সংস্কার চাই, জাতীয়তাবাদী ছাত্র দল সহ অপরাপর বৈষম্য বিরোধী নাগরিক অধিকারের যতগুলো বা ছাত্র শিবির যতগুলো ছাত্র সংগঠন, তারা কিন্তু বিভিন্ন দাবিতে কিন্তু এখন সোচ্চার। আমার দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ জাকসু চাকসু রাকসুতে কিন্তু নির্বাচন হয়নি। আমরা জানি ফেসিস্ট ছাত্রলীগ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে হেলমেট বাহিনী, গুন্ডা বাহিনী, যত ধরনের নিকৃষ্ট একটা পৈশাচিক, যত ধরনের জনমতকে, ছাত্র সমাজের গণ দাবিকে তারা পাপিষ্ঠ করে, তারা পদদলিত করে, যেভাবে বিশ্ববিদ্যালয়ের পরিবেশগুলোকে, হলগুলোতে একটা টর্চার সেলে পরিণত করেছিল। এই অবস্থা থেকে আমরা 5ই অগাস্টের পরে একটা আমরা মুক্ত পরিবেশে আমরা নির্বাচন চাই। কিন্তু জাতীয়তাবাদী ছাত্র দল গতকাল যে দাবিটা জানিয়েছে, অবশ্যই তাদের এই দাবি যৌক্তিক, এবং আমি মনে করি যে কোনো আলোচনার পরিপ্রেক্ষিতে অপরাপর সংগঠন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সহ আমরা চাই, আমরা তো দাবি জানাবো যেগুলো যুগ উপযোগী এবং যেগুলো সাধারণ ছাত্র সমাজকে তাদের দাবি দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন সমাজ পরিবর্তন হয়েছে, রাষ্ট্র পরিবর্তন হয়েছে, এবং টেকনোলজির যে পরিবর্তন হয়েছে এই পৃথিবী ব্যাপী, সেটার সামঞ্জস্যতা রেখেই কিন্তু আমাদের যে অপরাপর যে পদগুলো, যেগুলো তারা দাবি জানিয়েছে জাতীয় ছাত্র দল, এবং ডাকসুর মধ্যে যেই বিশ্ববিদ্যালয়ের যে চ্যান্সেলরের যে সরাসরি বোর্ড বা আমাদের ট্রেজারের যে বোর্ডগুলো চেয়েছে বা তারা দাবি করেছে, আমি মনে করি এটা আলোচনার পরিপ্রেক্ষিতে একটা যুক্তি সুরাহার দিকে সেটা আমরা যাব। এবং এইখানে জাতীয়তাবাদী ছাত্র দল তাদের সোচ্চার বজ্রকণ্ঠের দাবিগুলো অবশ্যই বিশ্ববিদ্যালয়ের পরিমণ্ডলে জানিয়েছেন, এবং আমরা মনে করি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই দাবিগুলো অবশ্যই বিবেচনা করবে। অসংখ্য ধন্যবাদ জনাব কামরুজ্জামান রতন। আমি আবারও ফেরত চলে যাচ্ছি জনাব ইরফানুল হক নাহিদের কাছে। যে প্রসঙ্গটাতে আমরা ছিলাম, মিডিয়া স্বাধীনতা, আমি সেখানে ফেরত যাব। আমরা জানি আমাদের 31 দফা রূপরেখার যেই দফাটিতে মিডিয়া স্বাধীনতা নিয়ে আলোচনা হয়েছে এবং ঘোষণা এসেছে, সেখানে বেশ কয়েকটা আইনের কিন্তু উল্লেখ আছে। এখানে বলা আছে দুটো আইন এর প্রয়োজনীয় সংশোধন এবং দুটো আইনের একদমই বাতিল ঘোষণার ব্যাপারে একটি আলোচনা রয়েছে। আমি এই ব্যাপারে জনাব ইরফানুল হক নাহিদের কাছে বিস্তারিত জানতে চাই। এই যে আইসিটি অ্যাক্ট 2006 এবং সন্ত্রাস বিরোধী আইন 2009-এর প্রয়োজনীয় সংশোধন, এবং স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট 1974 এবং ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট 2018-এর একদম বাতিল, এবং সাথে এটাও বলা আছে সহ মৌলিক মানবাধিকার হরণকারী সকল কালাকানুন বাতিল করা হইবে। এই ব্যাপারে আপনার কাছ থেকে জানতে চাই। ধন্যবাদ আবারও। আসলে আমরা যেটা বলতেছিলাম যে ধরেন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, জি। আপনার এই গত সরকারের একটা হাতেরই ছিল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট। আপনি যাই বলবেন, আপনি যাই লিখবেন, আপনি লিখতে পারবেন না, আপনাকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের আওতায় মামলা দেওয়া হবে। এবং মামলাটা কি জটিল মামলা, জামিন হয় না। পৃথিবীতে কোথায় আছে যে অপরাধ প্রমাণ হওয়ার আগে একটা লোককে বছরের পর বছর, এমনও সাংবাদিক আছে 1 বছর, 1.5 বছর, 2 বছর জেল খেটেছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট মামলায়। তো এই যে কালা কানুন, এই আইন যে ফ্যাসিস্ট হাসিনা যে কাজগুলি করে গেছে, আমরা এইটার এই বাংলাদেশে দেখতে চাই না, স্বাধীন বাংলাদেশে দেখতে চাই না। আমাদের বিশ্বাস আস্থা আছে, আমরা এই জন্যই বলি যে এই দলটার প্রতি আমাদের আস্থা আছে। কারণ আমরা আস্থা আছে এই কারণে যে জিয়াউর রহমানই সর্বপ্রথম, আপনারা জানেন যে 74 সালে যখন 4টা পত্রিকা রেখে সমস্ত মিডিয়া বন্ধ করে দেওয়া হয়েছিল, বাকশাল যখন কায়েম করা হয়েছিল, তখন কিন্তু জিয়াউর রহমান ক্ষমতায় আসার পরে, মানে সেনা জনতা যে অভ্যুত্থান, 7ই নভেম্বরে যে অভ্যুত্থানের পরে জিয়াউর রহমান ক্ষমতায় আসার পরে উনি কিন্তু সকল পত্রিকা খুলে দিয়েছিলেন। তাই নয়, উনি সকল রাজনৈতিক দল যে যে ব্যবসা থেকে বেরিয়ে সবাইকে রাজনীতি করার সুযোগ করেছেন। আজকে যে জামাত, জামাত যদি জিয়াউর রহমান যদি রাজনৈতিক রাস্তা তৈরি করে না যেত, তখন কিন্তু জামাতের পথচল থেমে যেত। আমি ওই প্রসঙ্গে যেতে চাই না, আমি আমার প্রসঙ্গে থাকতে চাই। আমার অনেক কথা ওই সঙ্গে থাকবে, কিন্তু আমি এটা বললে অনেক সময় লাগবে, আমি আমার প্রসঙ্গেই থাকি। তো আজকে যে সংবাদপত্রের স্বাধীনতার বিষয়ে, যেহেতু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আপনি জানেন যে জিয়াউর রহমান সাংবাদিকদের জন্য মিরপুরে জায়গার ব্যবস্থা করেছে, বাসস্থানের ব্যবস্থা করেছে। খালেদা জিয়া আসার পরে, বেগম খালেদা জিয়া আসার পরে আরেকটা আরেকটা জায়গা দিয়েছে।
এই যে সাংবাদিক কল্যাণে আমরা আমরা বিশ্বাস রাখি জাতীয়তাবাদী দলের উপর যে ওনারা সাংবাদিক বান্ধব এবং সাংবাদিকদের কল্যাণে কাজ করে, সেই কারণে দাবি এবং প্রত্যাশা একটু বেশি। আমরা বললাম তো আপনার স্পষ্ট যে সাংবাদিক সুরক্ষা আইন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল, যদি বাতিল করা না যায়, যেহেতু ডিজিটাল যুগ এখন, কারণ ডিজিটাল সিকিউরিটি একটা রাখতে হবে, কারণ আমি সাংবাদিক কিন্তু আমজনতার জন্য তো আইন লাগবে, কারণ জি। এই প্ল্যাটফর্ম তো ওপেন, যে ওপেন প্ল্যাটফর্মে যে কেউ যে কোনো কিছু লিখতে পারে, বলতে পারে। সুতরাং সাংবাদিকদের বিষয়টা একটু রেস্ট্রিক্টেড করে, যেখানে আহ, মনে করেন কালো ছাপা আছে, যে যেগুলি অযোগ্য, জামিন অযোগ্য ধারাগুলি যেগুলি আছে, যেগুলিকে পলিশ করে একটা সুষ্ঠু সুন্দর আইন, আইন তো থাকবে, দেশ পরিচালনার আইন থাকবে, যেহেতু ডিজিটাল, আমরা ডিজিটালি অনেক আগায় গেছি, দেশ আগায় যাচ্ছে। তো আমাদের এই ক্ষেত্রেও এটা একটা নিরাপত্তা দরকার। আর থার্ড হচ্ছে যে আপনার, আমি যেটা বলতেছিলাম যে যে সাংবাদিকদের পেশার মানে সুরক্ষার মধ্যে পেশার নিশ্চয়তা। আপনি দেখেন দৈনিক বাংলা এবং হচ্ছে টাইমস, আপনি কি জানেন কিনা, আর এই দুইটা পত্রিকা ছিল সরকারি অর্থায়নে চলতো, দৈনিক বাংলার মোড় বলে এখনো। আপনি তো জানেন দৈনিক বাংলার মোড়ে যেটা এখন কর্মসংস্থান ব্যাংক, এখানে দুটো প্রতিষ্ঠান ছিল, বিচিত্রা, দৈনিক টাইমস, আর হচ্ছে দৈনিক বাংলা। তো এই পত্রিকাগুলি আহ, বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা চাই যে এই পত্রিকাগুলি চালু হোক, কারণ আহ, বেসরকারি যে কর্পোরেট হাউস গুলি আছে, তারা যখন পত্রিকা করে, তখন পত্রিকাকে এরা নিজেদের হাতিয়ার হিসেবে ব্যবহার করে। আপনি দেখবেন যে যে হাউস গুলি এখন কর্পোরেট হাউসে চলে গেছে হচ্ছে আমাদের মিডিয়া, বড় বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিরা হচ্ছে পত্রিকা বা মিডিয়া বা চ্যানেল চ্যানেল ওপেন করতেছে। সুতরাং ওদের স্বার্থ, মানে পুঁজিবাদের স্বার্থ রক্ষায় সাংবাদিকরা ব্যবহৃত হতে হচ্ছে বাধ্য হয়ে। জি। আমরা চাই এটা থেকে পরিত্রাণ হতে সরকারের সহায়তা যদি এই হাউসটা চালু হয়, আবার এখানে কয়েকশো কয়েক হাজার সাংবাদিক ঢাকা এবং ঢাকার বাইরে আপনার কর্মসংস্থানের সুযোগ পাবে। আমি আরেকটা বিষয় বলতে চাই, যে সেটা হচ্ছে যে আপনার সাংবাদিকদের মান উন্নয়নে এই সরকার, যেহেতু সাংবাদিক ধরেন হচ্ছে যে আমাদের যে প্রাতিষ্ঠানিক শিক্ষা, কিছু কিছু ইউনিভার্সিটিতে মাস কমিউনিকেশন জার্নালিজম আছে, আর গ্রামের মানুষদের তো এই শিক্ষা গ্রহণ করা সম্ভব নয়। তো একটা উপজেলার প্রতিনিধি, একটা জেলার প্রতিনিধি বা একটা বিভাগীয় প্রতিনিধি, তার তো আর মাস কমিউনিকেশন এবং জার্নালিজম পড়ার সুযোগ নেই। সুতরাং আমরা চাই যে একটা ইনস্টিটিউট করা, যারা তৃণমূল সাংবাদিক থেকে শুরু করে এবং শহরের সাংবাদিক সবাইকে ওই ইনস্টিটিউটের মাধ্যমে একটা রেগুলার ট্রেনিং করে গড়ে তোলা। আগে মন মানসিকতা তৈরি করতে হবে, দেন হচ্ছে আপনার সে কাজ করবে। এখন আপনি একটা লোক তৈরি না করে যদি আপনি মাঠে ছেড়ে দেন, সে উল্টাপাল্টা করতেই পারে। আমি বলতেছি না যে সব সাংবাদিক ভালো, আমাদের মধ্যেও খারাপ ভালো আছে। তো ভালো সাংবাদিক তৈরি করতে গেলে রাষ্ট্রের কিছু দায় থাকে, কারণ তাদের পেশাগত মাননের কোনো ইনস্টিটিউট নাই। তো যেহেতু নাই, আমি আমার এই 11 দফার পয়েন্টে আমি যোগ করতে চাই হচ্ছে যে প্রাতিষ্ঠানিক ট্রেনিং এর জন্য একটা ইনস্টিটিউট আছে, প্রেস ইনস্টিটিউট, কিন্তু এটা খুবই অপ্রতুল। এরাও ট্রেনিং করে, কিন্তু গ্রুপে গ্রুপে করে, এক বছরে দেখা গেছে 500 সাংবাদিক ট্রেনিং করাতে পারে না, কারণ এদের সক্ষমতার অভাব আছে। প্রেস ইনস্টিটিউট যদি হতে পারে, এটাকে আর বড় করে একেবারে উপজেলা ভিত্তিক, জেলা ভিত্তিক ট্রেনিং করে এদেরকে একটা ফর্মেটে নিয়ে আসা। আর আরেকটা বিষয় বলতে যে আমাদের যে সাংবাদিকদের যে বেতন ভাতা, আপনি যে বড় বড় মিডিয়া হাউস গুলো দেখবেন, ওই মিডিয়া হাউস গুলোতে আপনার বেতন ভাতার ব্যাপারে, আমি যেহেতু ইউনিয়ন করি, আমি আমার আমার কথাগুলি বলবো। বেতন ভাতার ব্যাপারে চরম একটা বৈষম্য। আপনারা দেখবেন যে ওয়েজ বিল বাস্তবায়ন হয় না, তারপরে আপনার কর্পোরেট স্যালারি স্যালারি হয় না, 20 মাস 22 মাস 25 মাস স্যালারি বাকি বকেয়া থাকে। তাহলে একটা সাংবাদিক খাবে কি? তো সে তো দুর্নীতি করতেই পারে। আমার যদি এক মাসে বেতন দেয়, পরের মাসে আমি আমি আমার বাসা ভাড়া কোথেকে দেবো, আমার বাচ্চার টিউশন ফি কোথেকে দেবো? সুতরাং এই বিষয়গুলি রাষ্ট্রের নজরদারিতে আনা উচিত। এবং এইটার জন্য আলাদা যে যে মিডিয়া সেল, যেটা অবশ্যই যথার্থ, তারেক রহমান যে জি। এক ইস্তফা দিয়েছেন, ওনার বিবেচনা প্রসূত, এবং উনি অনেক গবেষণা করে দিয়েছেন। আমি আই স্যালুট হিম, যে উনি এই তো সুদূর লন্ডনে থেকেও দেশে এরকম একটা দেশকে নিয়ে এরকম সুন্দর একটা ভাবনা, এবং এই যে 31 দফা কিন্তু মানুষের প্রাণ দাবি, এই 31 দফার মধ্যে সবই আছে, শুধু সুষ্ঠু বাস্তবায়ন। সুতরাং সুষ্ঠু বাস্তবায়নের জন্য যে যে পয়েন্ট গুলো আমরা আইডেন্টিফাই করলাম, এইগুলোতে হাত দিলেও চলবে। জি। অসংখ্য ধন্যবাদ। আমি কামরুজ্জামান রতনের কাছে চলে যাচ্ছি এবং মুন্সিগঞ্জের একটা খুবই শিক্ষা সংক্রান্ত এবং আমি বলবো যে খুবই স্পেসিফিক একটা প্রশ্ন আপনাকে আমি করতে চাই যে আমরা জানি যে 31 দফায় শিক্ষিত বেকারদের ভাতা, বেকার ভাতা প্রদানের একটি ব্যাপার রয়েছে। মুন্সিগঞ্জে শিক্ষিত বেকারদের জন্য বেতার ভাতা প্রদানের ক্ষেত্রে ন্যায্যতা ও স্বচ্ছতা নিশ্চিত করে উপযুক্ত তালিকা প্রস্তুত করার জন্য কি কি উদ্যোগ গ্রহণ করা হচ্ছে আপনার কাছ থেকে জানতে চাই, এবং দীর্ঘমেয়াদী কর্মসংস্থান সৃষ্টির জন্য আপনারা কোন কোন খাতকে অগ্রাধিকার দিচ্ছেন এবং সেগুলো বাস্তবায়নের জন্য আপনাদের পরিকল্পনা কি? আসলে নাহিদ ভাই, সত্যিকার অর্থে আমরা যেটা বলবো বাস্তব ভিত্তিক আমরা কথা, বা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা যেন আকাশচুম্বী না হয়,
যেটা বাস্তবতার সাথে আমাদের, আমরা যে কর্মসূচিগুলো নিব এটার সাথে একটা সামঞ্জস্য থাকতে হবে। জি। যে আমরা তো জানি যে আমাদের আয় অনুযায়ী ব্যয়, আমরা কি পেলাম। সত্যিকার অর্থে নাহিদ ভাই এদেশে বললেন, এদেশে রাষ্ট্র ক্ষমতায় গিয়ে হাসিনাকে আর দেখতে চাই না। মানে আমার মোট কথা হলো কি, একটা রাষ্ট্র ক্ষমতায় থাকতে গিয়ে গত ফেসিস্ট সরকার যা যা করেছে ওটা আর বাংলাদেশের মানুষ আমরা দেখতে চাই না। যেটা কবরস্থ হয়েছে, ওই কবরস্থান থেকে মৃত লাশ হয়ে আর বাংলাদেশের কোন নির্বাহী বা কোন সমাজের কোন রন্ধে আর যা এই আওয়ামী ফ্যাসিস্টের কোন চেহারা যেন এই দেশবাসী আর কখনো দেখতে না হয়। এই জন্য সবচেয়ে আগে যেটা দরকার, আমাদের ঐক্যবদ্ধ। আমরা যেই ঐক্যবদ্ধের মাধ্যমে আমরা যে গণ একটা দাবিকে আমরা সফলতায় আমরা পর্যবেসিত করে একটা সফলতার দ্বার প্রান্তে আমরা বসেছি, এটা সফল পরিণত হবে একটা সুষ্ঠু নির্বাচন। আমরা যখন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা সরকার গঠন করব, শুধু যুব সমাজের কোনো দাবি নয়, শিক্ষার ক্ষেত্রেও আমাদের, আমরা জানি 31 দফার মধ্যে শিক্ষার ব্যাপারে আমাদের যা যা করণীয়, এটা কখন সম্ভব, আমরা যখন রাষ্ট্র কাঠামোতে আসবো। আমরা ব্যক্তি কেন্দ্রিক আমরা কতটুকু করতে পারবো, রাষ্ট্র কাঠামোর মধ্যে যখন আমরা সরকার গঠন করব জনগণের মতামতের উপর, আমরা যখন রাষ্ট্রীয় ক্ষমতায় যখন আমরা সর্বদলীয় একটা সরকার গঠন করব, তখন আমার মুন্সিগঞ্জের শুধু শিক্ষিত সমাজ নয়, এখানে কারিগরি শিক্ষা আছে, মাদ্রাসার শিক্ষা আছে, সমস্ত শিক্ষার এবং শিক্ষক সহই আমি বলতে চাই, শিক্ষার্থীদের যতগুলো গণ দাবি এই রাষ্ট্র কাঠামোর মধ্যে, রাষ্ট্র কাঠামো, রাষ্ট্র পরিচালনা যারা যারা দায়িত্ব নিয়ে যা যা করতে বলবে, আমি মনে করি স্পেসিফিক শুধু নয়, আল্লাহ যেন আমাদেরকে রাষ্ট্র ক্ষমতায় আনে এবং শিক্ষার জন্য তারেক রহমান যে কর্মসূচিগুলি দিয়েছে এটা সঠিক বাস্তবায়নে মুন্সিগঞ্জের মানুষ, ছাত্র সমাজ, শিক্ষিত সমাজগুলোকে আমরা এক করে আমাদের যখন যেই শিক্ষার যেখানে আমাদের প্রয়োজনীয় যা যা দরকার, আমরা চাবো রাষ্ট্র কাঠামোর মধ্যে আমার মুন্সিগঞ্জ সম্পৃক্ত যেন হয়। বিশেষ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার এই মুন্সিগঞ্জ তখন ছোট্ট একটা জেলা, এই জেলাকে কিন্তু নিজের জেলা ঘোষণা করেছিলেন। তো আমরা কিন্তু শহীদ জিয়ার যে স্নেহ, যা ভালোবাসা, এই জেলার উপর যে ওনার একটা দৃষ্টি পড়েছিল, সুদৃষ্টি, আমরা মনে করব এই দৃষ্টি যেন আগামী দিনের জাতীয়তাবাদী দল এবং তার ঐক্যবদ্ধ সরকারের জন্য এই সুদৃষ্টিটা থাকে। শুধু শিক্ষা নয়, যুব সমাজ নয়, যুব সমাজদের পাশে এই শিক্ষিত ছাত্রদের জন্য তাদের বিকাশের জন্য আমাদের খেলাধুলা, যত আমাদের যতগুলো সেক্টর আমাদের টাচ করা দরকার, আমরা মনে করি শিক্ষার পরিবেশ, শিক্ষকের মান, শিক্ষার মান এবং যতগুলি কারিগরি শিক্ষা, মাদ্রাসা শিক্ষা সহ যতগুলো সেক্টরে আমাদের কাজ করতে হবে, আমরা ইনশাল্লাহ সেই কাজের মধ্যে দিয়ে আমরা জনগণের মন আমরা জয় করতে চাই। এবং সেই ব্যাপারে আমরা সবসময় মুন্সিগঞ্জ, আমরা একটা ঐতিহ্যবাহী একটা জেলা, আমরা মনে করি আমরা আমাদের সুনাম বজায় রাখতে পারবো। আমরা এবং আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ছাত্র, শিক্ষক, জনতা, শ্রমিক সবাইকে, কিন্তু সব ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আমরা যে কোনো রাষ্ট্রীয় কাঠামোকে আমাদের সুন্দর এবং রাষ্ট্রের যে উপযোগী একটা ভূ ভৌগোলিক ভাবে আমার বাংলাদেশ যেরকম একটা বিশ্বের পরিমণ্ডলে একটা মাথা উঁচু করে দাঁড়াবে, আমরা অবশ্যই চাবো মুন্সিগঞ্জ জেলা রাষ্ট্র কাঠামোর মধ্যে থেকে আমাদের সর্বাঙ্গে আমাদের যেন উন্নয়নের ছোঁয়াটা, শিক্ষার ছোঁয়াটা, এবং সর্বশেষ আমরা বলতে চাই আমরা সুশৃঙ্খল এবং আমরা রাষ্ট্রের সমস্ত অবকাঠামোর যে নির্দেশনাগুলো আমরা সেটা মানব, সে ব্যাপারে আমরা সবাই বদ্ধপরিকর। সেখানে আমাদের কোনো দ্বিধা দ্বন্দ্ব বা ছাত্র সমাজের মধ্যে যে আমরা ঐক্য, আমরা সবাই ঐক্যবদ্ধ। আমরা যে কোনো রাষ্ট্র কাঠামোর বিনির্মাণে এবং সর্বোপরি যে কোনো উন্নয়নের স্বার্থেই আমরা সবাই এক এবং অভিন্নভাবে আমরা ইনশাল্লাহ কাজ করে যাব। জনাব কামরুজ্জামান রতন, আপনাকে ধন্যবাদ। ইরফানুল হক নাহিদের কাছে যাচ্ছি। দুটো প্রশ্ন একই সাথে করব। প্রশ্নগুলো বড়, উত্তরটা আসলে সংক্ষিপ্ত। আপনি সংক্ষিপ্ত এই জন্য আমি বলে দিচ্ছি কারণ একে তো আমাদের সময় কম, এবং আমি বিশ্বাস করি আপনি যেহেতু এটা নিয়ে কাজ করেন, কথা বলেন, আপনি আমাদেরকে সঠিক দিক নির্দেশনা প্রদান করবেন। আমি আপনার কাছে জানতে চাই, শহীদ মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা তৈরিতে প্রযুক্তি এবং তথ্য সংগ্রহের ব্যবহার নিশ্চিত করার ক্ষেত্রে আপনার কি কি সাজেশন আছে? এবং আমি এটাও জানতে চাই যে শহীদ পরিবারের আর্থিক নিরাপত্তা, শিক্ষা এবং চিকিৎসা নিশ্চিত করতে কি ধরনের টেকসই কর্মসূচি গ্রহণ করা যেতে পারে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আমি এই সাবজেক্টে কথা বলতে চাচ্ছিলাম। আমি আবার আমার আগের সাবজেক্ট শেষ করে নি। রতন ভাই যেটা বললেন যে
আমাদের মানে অনেক বেশি প্রত্যাশা, হ্যাঁ অনেক বেশি প্রত্যাশা না, ঠিক আমি যেটা বলছি যে যেটা ছিল ওটাকে খালি ওপেন করা, মানে আমাদের ধরেন দৈনিক বাংলা বা টাইমস বা বিচিত্রা, এইগুলো যদি আবার পুনরায় চালু হয় তাহলে আর কিছু কর্মসংস্থানের ব্যবহার হবে। এটা আমাদের দিক থেকে আমাদের একটা দাবি যে আমাদের সরকারের পৃষ্ঠপোষকতা বা সরকারের সাপোর্টে যদি একটা হাউস দাঁড়ায়, সেক্ষেত্রে যেমন বিএসএস আছে, বাংলাদেশ সমাজ সংস্থা চলতেছে, তো বাংলাদেশ সমাজ সংস্থা তো একটা ইন্ডিভিজুয়াল বডি, এরকম যদি হয় ট্রাস্ট করে যদি করা যায় তাহলে আমাদের সাংবাদিকদের জন্য সুবিধা হয় এবং কিছু সাংবাদিক এখানে কাজ করে খেতে পারে। আমি আসছি মূল প্রসঙ্গে, যেটা যেটা বললেন যে শহীদ পরিবার আইডেন্টিফাই করা। আচ্ছা, আপনি জানেন যে ভালো করে যে মুক্তিযুদ্ধ বিষয়ক যে মন্ত্রণালয়টা, এটা বেগম খালেদা জিয়া তৈরি করেছিলেন। তার মানে অনেক দল আছে মুখে মুখে মুক্তিযুদ্ধে বেচা কিনা করে, যে দলগুলা ফ্যাসিস্ট দলগুলা মুক্তিযুদ্ধকে পুঁজি করে, মুক্তিযুদ্ধকে উপজীব্য করে তাদের রাজনীতি, তাদের সবকিছু চলেছে এতদিন। কিন্তু আসলে মূল বিষয় দেখেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় করেছে কিন্তু ম্যাডাম খালেদা জিয়া। তো ম্যাডাম যে মন্ত্রণালয় করেছে তার মানে হচ্ছে ওনার যে ডেডিকেশন, অফকোর্স, কারণ উনি একজন ফ্রিডম ফাইটার, মানে ফ্রন্টার ফ্রিডম ফাইটারের ওয়াইফ, উনি আজীবন একজন যোদ্ধা। উনি উপলব্ধি করেছেন যে একটা মন্ত্রণালয় দরকার। এখন আসেন যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কিন্তু আসলে অনেক কাজ, কিন্তু আসলে কাজ হয় না। আমি একটাকে সিম্বলিক বলি, সময় যেহেতু কম, সিম্বলিক বলি। এখানে কি হয়েছে বিগত 17 বছর, এখানে শহীদ প্রেসিডেন্টকে ছোট করা, জিয়াউর রহমানকে ছোট করার জন্য যত কাজ আছে ওখানে হয়েছে। আপনাকে একটা এক্সাম্পল দিই ফর পাবলিক, জনগণকে জানার জন্য, এগুলো তো জনগণের কাছে আসে না। যেমন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অর্থায়নে একটা চলচ্চিত্র নির্মাণের মানে হচ্ছে, যেটা প্রচেষ্টা শুরু করেছে। নাম কি? অপারেশন জ্যাকপট। যার পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। আমি যেহেতু সাংবাদিকতা করি, কালচারাল সাংবাদিক দিয়ে আমার শুরু হয়েছে, আমি বিষয়গুলো জানি, খোঁজখবর রাখি। তো ওখানে কি হয়েছে স্ক্রিপ্টে দেখবেন, ওখানে অপারেশন জ্যাকপট না, অপারেশন জ্যাকপট করতে গিয়ে জিয়াউর রহমানকে ছোট করার জন্য যত যত জিনিসমেন্ট দেওয়ার, ওটা ভরপুর একটা গল্প হচ্ছে এই অপারেশন জ্যাকপট। তার মানে এই প্রজন্মকে, মানে বাস্তব যে সত্য যে ইতিহাস, ইতিহাসকে ডাইভার্ট করার জন্য একটা আয়োজন। তাহলে বুঝেন, 25 কোটি টাকা বাজেট একটা ছবি, 24,86,00,000 টাকা বাজেটে একটা ছবি, বাংলাদেশের ইতিহাসে এত বাজেটের ছবি নির্মাণ হয় নাই। তো এই বাজেটের ছবি করছে কি শুধুমাত্র একটা ফ্রিডম ফাইটার, একজন মুক্তিযোদ্ধার, শহীদ মুক্তিযোদ্ধার কে ছোট করা, খাটো করার জন্য। তো এরকম অনেক অনেক কাজ আছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় করেছে। আচ্ছা, আপনি আসেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে, এই সরকার আসার পরে, গত সরকার ফ্যাসিস্ট সরকার আসার পরে ওরা মুক্তিযোদ্ধা বানিয়েছে, মুক্তিযুদ্ধের সার্টিফিকেট বিক্রি হইতো, মুড়ির মতো যাকে ইচ্ছা তাকে মুক্তিযোদ্ধা বানিয়ে দেওয়া হচ্ছে, যাকে ইচ্ছা তাকে রাজাকার বানিয়ে দেওয়া হচ্ছে। তার মানে যারা তাদের এই ফ্যাসিজমকে সমর্থন করতো তারাই মুক্তিযোদ্ধা, যারা সমর্থন করতো তারা রাজাকার। এখন মুক্তিযোদ্ধা, এর মধ্যে জানেন যে সরকারি আমলা, 4-5 জন আমলা, তাদের মুক্তিযুদ্ধ সার্টিফিকেট ভুয়া প্রমাণিত হয়েছে। নট অনলি দ্যাট, একটা 52 বছর 54 বছরের লোক মুক্তিযোদ্ধা হয়ে গেছে। এই যে তাদের প্রক্রিয়া, দলীয় যে বিবেচনা যে করা হয়েছে, এখান থেকে বেরিয়ে আসতে হবে। আপনার স্বাধীন একটা কমিশন গঠনের মাধ্যমে বা একটা সার্ভের মাধ্যমে এটা করতে হবে স্বাধীন, এবং এটা শুরু করতে হবে একেবারে তৃণমূল থেকে। আপনি তৃণমূলে ছেড়ে দিলে ওখানে বায়াস্ট হয়। আপনি দেখবেন যে উপজেলা মুক্তিযোদ্ধা, জেলা মুক্তি, ওখানে কিন্তু বায়াস্ট হয়। আমি দুই একটা ঘটনা জানি যে এখানে কোনো না কোনো ভাবে ম্যানেজ করে তালিকাভুক্ত করা হয়েছে। সুতরাং একটা স্বচ্ছ তালিকার জন্য দরকার হচ্ছে যে স্বচ্ছ মানুষ, স্বচ্ছ মানুষ দিয়ে একটা স্বচ্ছ কমিশন গঠন করে তাদের মাধ্যমে একটা তালিকা প্রণয়ন করে মুক্তিযোদ্ধাদেরকে আমাদের সম্মান করা উচিত। আমরা এই দেশটা মুক্তিযুদ্ধের কল্যাণে পেয়েছি, সুতরাং জি। তাদেরকে আমরা সম্মান করবো, শ্রদ্ধা করবো। আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে যে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা আসলে শ্রেণী, মানে মুক্তিযোদ্ধা কারা, আসলে কাকে আমরা মুক্তিযোদ্ধা বলবো? এখন ধরেন এই বাংলাদেশে যখন 71 সালে যে যুদ্ধ হয়েছিল, অনেকে আপনারা জানেন যে কলকাতা, দিল্লি, হ্যাঁ আইসি জীবন যাপন করেছে, ওখানে ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়েছে, এসির মধ্যে ছিল, মুরগির রান খেয়েছে। ওরা মুক্তিযুদ্ধ হবে? নাকি যারা নিরীহ মানুষ, যাদেরকে পাকিস্তানিরা গুলি করে মেরে ফেলেছে, অসহায় মানুষ, তারা মুক্তিযুদ্ধ হবে? এই জায়গায় আসতে হবে আপনাকে। এই জায়গায় যদি হাত না দেন তাহলে কিন্তু আসলে সঠিক বিষয়টা বিবেচনা করা হবে না। তারা এবং দেশে আমি ছিল। যদি আপনার সাথে যোগ করতে পারি যে এ কারণেই সম্ভবত নিবিড়ভাবে একটি জরিপের ব্যাপারে বারবার জোর দেওয়া হয়েছে এক্স্যাক্টলি, আমাদের এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, রূপরেখায়, হ্যাঁ। যেন সঠিকভাবে সঠিক তথ্যটা আমরা সংগ্রহ করতে পারি। আমরা একটু, আমার প্রশ্নের আরেকটা অংশ ছিল, জি জি, আমি যদি প্লিজ, ওখানে যেতে পারি, প্লিজ, প্লিজ, যে প্লিজ। মুক্তিযুদ্ধের শহীদ পরিবারের আর্থিক নিরাপত্তা, শিক্ষা এবং চিকিৎসা নিশ্চিত করতে টেকসই কর্মসূচি গ্রহণের ব্যাপারে একজন সাংবাদিক হিসেবে আপনার মতামত কি? এটা কিভাবে করা যায় বলে আপনি মনে করেন? তা শহীদ পরিবার, এখন আমি আমি একটা শহীদ পরিবারকে চিনি। শুধু শহীদের স্বীকৃতি নেওয়ার জন্য এরা 52 বছর অপেক্ষা করেছে, আমার জেলা কিশোরগঞ্জ, ঠিক আছে? আমি নাম বলি, শহীদ বুদ্ধিজীবী শামসুদ্দিন আহমেদ। উনি ইপিসিএস অফিসার ছিলেন।
উনি 14 এপ্রিল 1971 সালে 14 এপ্রিল আপনার সংগ্রাম কমিটি মিটিং এ যোগ দিয়ে যাওয়ার সময় প্রতিমধ্যে অপহৃত হন এবং তার লাশ দাফনও করা হয়নি। তার একটা স্বীকৃতির জন্য এই পরিবারটা 52 বছর, ওনার স্ত্রী মারা গেছে, ওনার এক সন্তান আছে, আরেক সন্তান মারা গেছে, একটা ছেলে আছে, সে যুদ্ধ করে করে তার স্বীকৃতিটা পেয়েছে অবশেষে, ওদের কিছুদিন আগে হয়েছে। কিন্তু আমার কথা হচ্ছে যে এই যে মানে এই যে বৈষম্য, এটার জন্য কি দরকার? আগে হচ্ছে যে এই দলীয় যে বিবেচনা, আমি হতে পারে সে কোন দল করে আমার বিবেচনা না, কিন্তু যিনি ফ্রিডম ফাইটার, অলওয়েজ ফ্রিডম ফাইটার, সে যে দল করুক, আমাদের দল করতে পারে, মুখের দল করতে পারে, যারা দল সে করুক, কিন্তু তাকে এই স্বীকৃতি দিয়ে দিয়ে রাখা যে সে দেশের জন্য কাজ করেছে। তা আমরা বিশ্বাস করি যে মত প্রকাশের স্বাধীনতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবচেয়ে বেশি দিয়ে থাকে। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি এই উদ্যোগটা নেয় যে একটা স্বাধীন মুক্তিযুদ্ধ তালিকা প্রণয়ন কমিশন বা কমিটি যাই বলেন করে স্বচ্ছ লোকদের দিয়ে, যারা আবার যদি করা হয়, যদি রিসাফল করা হয়, তাহলে জি। আমার মনে হয় যে একটা হবে। আর একটা বিষয় আপনাকে বলি, ওই যে আমি বললাম না যে আপনি শ্রেণী বিন্যাস করা, এখন বুদ্ধিজীবী 14ই ডিসেম্বর যাদেরকে ধরে নিয়ে গেল, এরা তো রাষ্ট্রের আমার বিষয়টা কিন্তু আমার মতামত, একেবারে পার্সোনালি বলছি। 14ই ডিসেম্বর পর্যন্ত যারা চাকরি করলো, গভর্নমেন্টের বেতন উঠাইলো, ডিসেম্বরের 1 তারিখে যারা বেতন পাইলো, এরা 14 তারিখে যখন নিহত হইলো, তাদেরকে আপনি বুদ্ধিজীবী করলেন। আর যারা এই যে 14 এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, তাদেরকে আপনি তাদেরকে জন্য তারা ফাইট করে নিতে হয়। আমাদের এই জায়গা থেকে খুব ক্লিয়ার হইতে হবে, আমরা আগে আইডেন্টিফাই করতে হবে। যারা ভারতে ঘুমিয়ে কাটিয়েছে, তাদেরকে আপনি ফ্রিডম ফাইটার বানাবেন। আর আমার দেশে যে নিরীহ মানুষটা, আপনি জানেন আমাদের ইসলাম ধর্মে কি বলে? নিরীহ মানুষকে যদি হত্যা করে সে শহীদ মর্যাদা পায়। জি। একটা নিরীহ মানুষ, তাকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয়, সে কিন্তু শহীদ মর্যাদা পায়। তার মানে আগে ক্যাটাগরি নির্ধারণ করতে হবে, করে একটা স্বচ্ছ মানুষ দিয়ে একটা কমিটি বা কমিশন প্রণয়ন করে তৃণমূল থেকে আপনার এটা তুলে আনতে হবে, এনে একটা স্বচ্ছ তালিকা প্রণয়ন করতে হবে এবং শহীদদের তাদের যথাযথ প্রাপ্য সম্মান প্রদান করতে হবে। দিতে আমরা হবে। বিশ্বাস করি যে 31 দফার আহ, আহ, এই, আহ, যে 21 নম্বর দফায় যে মুক্তিযুদ্ধের যে বিষয়গুলি আনা হয়েছে, এটা খুব যথাযথভাবে আমাদের দেশ নায়ক তারেক রহমান তার প্রতিশ্রুতি বাস্তবায়নের বদ্ধপরিকর, এটা আমরা বিশ্বাস করি। প্লিজ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রকৃতপক্ষে আসলে মুক্তিযুদ্ধের ইতিহাস এবং মুক্তিযোদ্ধাদের প্রাপ্য সম্মান, প্রাপ্য মর্যাদা, এটা আমাদের জন্য দুঃখজনক যে রাষ্ট্র এতদিন হয়ে গেল স্বাধীনতা, তারপর আমরা এটা বারবার ব্যাহত হয়েছে। আমরা যেটা করতে চেয়েছি সেগুলো বারবার ব্যাহত হয়েছে। তবে আমরা আশা করি খুব দ্রুত 31 দফার রূপরেখার আলোকে এগুলো সম্ভব হবে। আমি এখন চলে যাচ্ছি জনাব কামরুজ্জামান রতনের কাছে। তার আগে বলে দিই, আমরা একেবারে আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু আমাদের অনেক কথা বলার আছে, অনেক কথা শোনার আছে। সে কারণে আসলে আমরা সংক্ষিপ্ত আকারে হলেও কিছু প্রশ্ন এখনো রয়ে যাচ্ছে। সে কারণে খুব স্বল্প সময় হলেও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন জনাব কামরুজ্জামান রতনের প্রতি আমার রয়ে যাচ্ছে, যে আমাদের মুন্সিগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধির জন্য জাতীয় বাজেটে জিডিপির 5% বরাদ্দ কার্যকরভাবে ব্যবহার করার কি পরিকল্পনা রয়েছে? আমি কিন্তু বারবার একটা কথা বলছি, যেখানে আমরা 5ই আগস্টের পূর্বে আমাদের জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আমরা ছিলাম, আমাদের জীবনটা বাঁচাবার তাগিদেই কিন্তু আমরা জীবন সংগ্রামে আমরা লিপ্ত ছিলাম। আমরা তো প্রথমে বলেছি জি। আমাদের স্বপ্ন তো অনেক, আকাশচুম্বী স্বপ্ন। আর প্রত্যাশা পূরণ করতে পারবো কখন? যদি আমরা রাষ্ট্র কাঠামোতে আমাদের জাতীয় যে দল তারেক রহমানের নেতৃত্বে আমরা যদি বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় ইনশাল্লাহ যদি আমরা আসি। 31 দফার মধ্যে শিক্ষার ব্যাপারে আমি একবারে মোটা দাগে আমি যেটা বলে দিতে চাই, সেটা হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান শিক্ষা খাতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এই দেশের শিক্ষিত সমাজ গড়বার জন্য ওনাদের প্রচেষ্টা সর্বাঙ্গে এবং সর্বতভাবে এটা কিন্তু প্রায়োরিটি বেসিসে 1 নম্বরে ছিল। আমরা তো প্রথমে আমরা বলতে চাই, আমরা প্রথম যে ধাপ, আমরা প্রথম ধাপ পেরেছি। হাসিনাকে পতনের, ফেসিস্টের পতনের আনন্দটা আমরা ভোগ করেছি। আমরা দ্বিতীয় আনন্দটা আমাদের যত তাড়াতাড়ি সম্ভব ভোটের অধিকার যে এদেশবাসী হারিয়ে ফেলেছিল, তা থেকে দ্রুত সংস্কারের মাধ্যমে সত্যিকার অর্থে আমরা ভোট প্রয়োগ করতে চাই। রাষ্ট্র কাঠামোতে যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে যদি জাতীয়তাবাদী দল এবং সর্বদলীয় সরকার গঠন হয়, আমাদের মুন্সিগঞ্জ জেলাতে আমরা হরগঙ্গা কলেজ থেকে আরম্ভ করে আমাদের যতগুলো, হরগঙ্গা কলেজটা কিন্তু খুব নাম করা, এই কলেজের এবং প্রতিটি উপজেলাতে আমাদের যতগুলো কলেজ, আমাদের ওইখানে সুনামের সহিত যতগুলো কলেজ আমাদের ওইখানে প্রতিষ্ঠিত হয়ে আছে, এবং ওইখানে অনেকগুলো কারিগরি শিক্ষা
আমাদের ওইখানে অবস্থিত। আমরা মনে করি ছাত্র সমাজের জন্য আমাদের তাদের গণদাবিকে, এবং ওইখানে আমরা একটা সমাবেশ করে এবং এমন একটা আমরা পরিবেশের মধ্যে সবাইকে আমরা একীভূত করে তাদের মতামতের ভিত্তিতে আমার তারেক রহমান 31 দফার মধ্যে যা যা দিয়েছে, এর পরেও যদি আরো বাস্তবতার নিরিখে মুন্সিগঞ্জের মানুষের কোনো গণদাবির উপর, ছাত্র সমাজের কোনো দাবির উপর আমাদের যেই কর্মশালা আমরা করতে পারবো, এবং কর্মশালা করে আমরা ওপেন মানুষের মতামত নিয়ে ডিসকাশনের মাধ্যমে আমরা চাবো যেগুলো রেলিভেন্ট এবং যুগের প্রত্যাশা অনুযায়ী আমাদের ছাত্র সমাজের তাদের বর্তমান প্রজন্মের অনেকগুলো দাবি কিন্তু আছে, আমরা কোনোটাকে ইগনোর করতে চাই না। বাস্তবতা নিরিখে তাদের সমস্ত দাবিগুলোকে আমরা একীভূত করে তাদের মতামতের ভিত্তিতে আমরা যে কর্মশালাগুলো করব, তার মধ্যেই আমরা কিছু গণ দাবি তৈরি হবে। এগুলো রাষ্ট্র কাঠামোতে যখন আমার দল দায়িত্ব পাবে, আমি সেগুলোকে আমার দলের সবাইকে নিয়ে আমি সেই রাষ্ট্রের যে চিন্তা ভাবনা শিক্ষা খাতে, সেই শিক্ষা খাতের মধ্যে আমার সমস্ত ছাত্র সমাজের যে দাবিগুলো এবং সাধারণ ছাত্রের মধ্যেও যেগুলো চাকরির ক্ষেত্রে শুরু করে যতগুলো জায়গায় আমাদের যা করণীয় এবং যতগুলো জায়গায় আমাদেরকে যা যা করতে হবে, আমরা মনে করি আমরা ছাত্র সমাজ থেকে এই দাবিগুলো উত্থাপিত হোক, এবং জি সেটাকে আমরা একটা কর্মসূচি এবং আমাদের গণদাবিগুলো সেগুলো আমরা সংগৃহীত করে আমাদের কেন্দ্রে আমরা সেটা পাঠাবো, এবং ওই কেন্দ্রের যারা সংশ্লিষ্ট তখন দায়িত্বে থাকবে তাদের মধ্য থেকে আমাদের গণদাবিগুলোকে আমরা সবাই সম্মিলিত যখন তাদেরকে আমরা দেখাবো, আমরা মনে করি সরকার যদি ইনশাল্লাহ আমরা থাকবো, সরকারের থেকে আমাদের সেই দাবিগুলো পূরণের ব্যাপারে আমরা সবাই এক কাট্টা হই ইনশাল্লাহ। সেই শিক্ষা খাতে যারাই শিক্ষার দায়িত্বে থাকবে, শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবে, আমরা সমস্ত দাবিগুলোকে আমরা পূরণের জন্য সবাইকে নিয়েই আমরা এগিয়ে আসবো, এবং আমরা আশাই করব মুন্সিগঞ্জের জন্য জিয়াউর রহমান যেভাবে আমাদের মুন্সিগঞ্জের প্রতি আলাদা একটা দৃষ্টি দিয়েছিল, সুদৃষ্টি, এবং আমি মনে করি শিক্ষা খাতে তারেক রহমান আমাদের মুন্সিগঞ্জের প্রতি সেই সুদৃষ্টি দিয়ে যেটা আমাদের দরকার, উনি যেন আমাদের সেই দরকার সেই দাবিটা আমাদের পূরণ করে। এবং আমরা মনে করি তারেক রহমান ইনশাআল্লাহ অবশ্যই আমার মুন্সিগঞ্জের প্রতি সার্বিকভাবে যুব সমাজ, ছাত্র সমাজ এবং যতগুলো আমাদের মানুষের উন্নয়নের জন্য, মানুষের হৃদয় জয় করার জন্য যা যা করা দরকার, তারেক রহমান ইনশাল্লাহ আমাদের মুন্সিগঞ্জের জন্য সেটা করে দিবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ প্রশ্নটি আমাদের থাকবে ইরফানুল হক নাহিদের কাছে। আমরা জানতে চাই, প্রস্তাবিত মিডিয়া কমিশন কিভাবে সাংবাদিকতার মান উন্নয়ন, স্বচ্ছতা এবং স্বাধীনতা রক্ষায় একটি রোডম্যাপ তৈরি করতে পারে বলে আপনি মনে করেন? প্রস্তাবিত মিডিয়া কমিশন যেটা গঠিত হয়েছে সেটা এখনো হচ্ছে এটা জি বলছি না। জি জি জি। আমি বলি, ধরেন মিডিয়া কমিশনের তো গঠনে একটা গোড়ায় গলদ ছিল। আমি যদি বলি আপনাকে, এখানে আমাদের সাংবাদিক নেতৃত্ব, সাংবাদিক আর সাংবাদিক নেতৃত্ব এক জিনিস না, লিডারশিপ আর সাংবাদিক, ভালো সাংবাদিক ভালো নেতা এক জিনিসটা, দুটো আলাদা বিষয়। তো ওখানে জি একমাত্র আমাদের প্রতিনিধি একজন রাখা হয়েছে, মাত্র সৈয়দ আব্দুল্লাহ আহমেদ, জাতীয় প্রেসক্লাবের সাবেক সেক্রেটারি। কিন্তু এখানে গঠন করার সময় আমাদের বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, যারা সাংবাদিকদের মাদার এবং ফাদার সংগঠন, এই সংগঠনের প্রতিনিধিত্ব রাখা হয়। এটা হচ্ছে একটা মৌলিক বলি সংস্কারের মিডিয়া মিডিয়া কমিশন। এটা গঠন করার সময় যদি এর একটা খেয়াল করতো, কারণ আমরা জানি কোন সাংবাদিকের কি ব্যথা, কারণ আমরা সাংবাদিকদের রুটি রুজি নিয়ে আমাদের জীবন কাটাচ্ছি তাদের রুটি রুজি আন্দোলন নিয়ে। এখন আমাদেরকে বাদ দিয়ে বা বাইপাস করে যদি ওরা কমিশন যদি কিছু করে বা একটা করে, আমার মনে হয় না এটা যথাযথ হবে বা যথাযথ বা প্রতিফলিত হবে। সেকেন্ড থিং বলি, তারপরে আমাদেরকে কিন্তু আমাদেরকে অনেক কাঠখড় পোড়ানোর পর আমাদের কিন্তু একদিন দেখেছিল, আমার সৌভাগ্য বলতে হয়েছে যে নাহিদ ইসলাম যে আছে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা, তাদের সাথে দেখা করো, আমরা একদিন দেখা করেছিলাম পুরো কমিটি। তো আমরা বলেছি বিষয়গুলো যে আসলে কমিশনটা আরো বেশি ইলেবোরেট হওয়া দরকার ছিল, কারণ মূল যে স্টেক হোল্ডার তাদের কাছে তো দাবিগুলো আসতে হবে। যাই হোক, পরবর্তীতে আলাদা আলাদা ভাবে সবগুলা এই স্টেক হোল্ডারদের কাছে মত বিনিময় করছে। বাচ্চা ধরেন হচ্ছে স্টুডেন্ট কিছু রাখছে, ওরা তো আসলে মিডিয়া সম্পর্কে বুঝে না। আমি চাই জি, যে আমি মিডিয়া, এখানে আপনাকে একটুখানি যদি আবারও বাধা দিতে পারি, যদিও সম্পূর্ণ অনিচ্ছাকৃত, কিন্তু দর্শকদের বোঝার সুবিধার্থে আমি একটু এখানে আপনাকে বাধা দিচ্ছি। আমি আসলে জানতে চাচ্ছি যে আমাদের যে মিডিয়া সংস্কার কমিশন রয়েছে সেটা তো রয়েছেই, কিন্তু এটা আসলে যা করছে, আপনার কাছ থেকে তো আমরা একটা সংক্ষিপ্ত ব্রিফ পেলাম। আমাদের
31 দফার রূপরেখায় যে মিডিয়া কমিশনের কথা বলা হয়েছে সেটার আচ্ছা, আঙ্গিকে যদি আমরা দেখি, তাহলে আমাদের বর্তমান মিডিয়া সংস্কার কমিশন কিভাবে সাংবাদিকতার মান উন্নয়নে কাজ করতে পারে, আপনার মতামতটা সে ব্যাপারে জানতে চাচ্ছি। মানে আমাদের তো একটা মানে আমাদের তো একটি দফার মধ্যে মিডিয়া কমিশন আছে। এই জি জি। মিডিয়া কমিশন আর বর্তমান মিডিয়া কমিশন, আমার মনে হয় না যে এটার মধ্যে অনেক গ্যাপ আছে। এই মিডিয়া কমিশন কিভাবে গঠিত হবে এটা তো পরে আলোচনার বিষয়। আসলে জি প্রত্যেকটা পয়েন্ট যে 31টা যে আমাদের পয়েন্ট, এক একটা পয়েন্ট কিন্তু গবেষণার দাবি রাখে, কারণ ইলেভেট করতে হবে তো অনেক বড় বিষয়, সাবজেক্ট অনেক বড়। তো স্বল্প পরিসরে আসলে আমি বুঝাই বলতে পারবো না। যদি আপনি মিডিয়া কমিশন ধরেন, এখন যে সরকার যে মিডিয়া কমিশন গঠন করেছে, আমি মনে করি তারা পরিপূর্ণভাবে কতটুকু করতে পারবে আমার আমার ঠিক আমি ঠিক শিওর না, কারণ আমি নিজেই স্টেক হোল্ডার না। সেকেন্ডলি আমাদের তারেক রহমান মানে আমাদের তারেক রহমান যে একটি দফা ঘোষণা করেছেন বিএনপি চেয়ারপারসন, সেখানে একটা মিডিয়া কমিশনের কথা বলা হয়েছে। যদি ওনারা জি। রাষ্ট্র ক্ষমতায় যান, আমি বিশ্বাস করি যে আমরা এটা পার্ট হব। কারণ মিডিয়া কমিশন করতে হবে মিডিয়ার লোকদের দিয়ে, যারা এখানে প্রতিনিধিত্ব করবে এবং ভালো একটা প্রস্তাব দিবে। আমার প্রস্তাব থাকবে যে মিডিয়া কমিশন এই পরবর্তী যে যদি জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসেন, তারা মিডিয়া কমিশনটা করবে সাংবাদিক বা মিডিয়া রিলেটেড স্টেক হোল্ডারদের নিয়ে করবেন, এবং এটা তাদের পরামর্শে একটা রিপোর্টের উপর ভিত্তি করে তারা সিদ্ধান্ত নেবেন, এবং এতে করে আহ, আহ, মূল যে বিষয়টা এটা ফোকাস আসবে এবং সমাধান করতে সহজ হবে। আর বর্তমান যে মিডিয়া কমিশন আছে, আমি আশা করবো যে তারাও চেষ্টা করবে যে একটা সাংবাদিক বান্ধব বা জনগণের সাথে যাতে সাংবাদিক বা রাষ্ট্র সবকিছু মিলিয়ে যাতে একটা পিওর একটা জিনিস দিতে পারে, আমি চাই এরা দিক। তবে আমার একটু সন্দেহ হচ্ছে যে যেহেতু আমরা স্টেক হোল্ডাররা এখন সরাসরি নেই, আদতে কি হয়। এর আগে যে কমিশন গুলা প্রস্তাব অলরেডি জমা দিয়েছেন, এই যে অনেকগুলো কমিশন কিন্তু জমা দিচ্ছে তাদের সংস্কার প্রস্তাব, দেখবেন যে এখানে বেশ কিছু বিষয় আছে যেগুলি কন্ট্রাডিক্টরি। তো আমি আর ওদিকে যেতে চাই না, যেহেতু আজকে সময় কম। আমি আরেকদিন আলোচনা করবো যদি সুযোগ হয়, আপনারা যদি সুযোগ দেন। জি অবশ্যই। আজকে আমি এখানেই কনক্লুড করতে চাই যে আজকে এই দেশটাকে ধরেন হচ্ছে যে একটা চরম বিপর্যয়ের দিকে নিয়ে গিয়েছিল যে ফ্যাসিস্টরা, সেখান থেকে আমাদেরকে আল্লাহ উত্তরণ দিয়েছে। আমি আমার মোবাইলটা ফ্রিলি নিয়ে ঘুরতে পারি, আমি আমার মনের কথা বলতে পারি, এতগুলি কথা আপনাকে বলতে পারলাম। এই জন্য যারা এটার সাথে মানে এই প্রক্রিয়ার সাথে জড়িত, আমি মনে করি এটা তারেক রহমানের নেতৃত্বে হয়েছে। যে যত কথাই বলুক, আমি জানি, যেহেতু আমি ভিতর থেকে সাংবাদিক পরিচয়টা 17 বছর যাবত করি, এবং 17 বছর যাবত এমন একটা দিন নেই যে আমরা রাজপথ ছিলাম না, ঈদ এবং ছুটি ছাড়া। তো আমরা জানি এই সংগ্রাম লড়াইয়ের মধ্যে দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে, এই বিজয় অটুট থাকুক আমাদের মধ্যে, আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি। এবং আমাদের সাংবাদিকরা তো সমাজের বাইরে কোনো অংশ না, তারাও তো কারো না কারো ভাই বন্ধু ছেলে বাবা। তো সাংবাদিক সহ সকল পেশাজীবী বুদ্ধিজীবী সাধারণ খেটে খাওয়া মানুষ শ্রমিক সবাই একসাথে থাকুক, সবাই লড়াই সংগ্রাম করে আমাদের দেশটা একটা অরুণ উচ্চতায় নিয়ে যায়। সবাই মানে একসাথে কাজ করলে, এবং যদি মানুষের মৌলিক অধিকার নিয়ে আমরা কাজ করতে পারি, আশা করি আমরা সামনে ভালো কিছু দেখতে পারবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সম্মানিত অতিথিবৃন্দ এবং দর্শকবৃন্দ, আজকের আলোচনায় আমরা 31 দফার রূপরেখার বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করলাম। জনসম্পৃক্তি সত্যিকার অর্থে 31 দফার বিভিন্ন বিষয় হতে পারে, সেটা মিডিয়া স্বাধীনতা হতে পারে, সেটা শিক্ষা হতে পারে, সেটা মুক্তিযুদ্ধ, বিভিন্ন বিষয় নিয়ে আমরা আজকে আলোকপাত করলাম। এবং আজকের এই আলোচনায় আমরা যদিও খুব অল্প সময়ের মধ্যে অনেকগুলো ব্যাপার নিয়ে কথা বলার চেষ্টা করেছি, তবে এটা পরিষ্কার যে 31 দফার বাস্তবায়ন কেবল একটি রাজনৈতিক উদ্যোগ নয়, এটি একটি সামাজিক রূপান্তরের প্রতিশ্রুতি। আর এই পরিকল্পনা সফল করতে হলে জনগণের অংশগ্রহণ এবং দায়িত্বশীল নেতৃত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমাদের মিডিয়া সেলের ফোকাল পয়েন্টের এই সিরিজের 31 দফা ও জনসম্পৃক্তির পরবর্তী পর্বে আমরা আরেকটা জেলার উপর আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত দর্শকদের প্রতি আহ্বান, সচেতন থাকুন, দায়িত্বশীল নাগরিক হিসেবে দেশের উন্নয়নে ভূমিকা রাখুন। ধন্যবাদ।